গত জুলাই গণ আন্দোলন বা ছাত্র আন্দোলন এটার সর্বশেষ পরিস্থিতি হলো ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং স্বৈর সরকারের দীর্ঘ 15 বছর দুঃশাসনের একটা দীর্ঘ ধারাবাহিকতা যারা কায়েম করেছিল তাদের পতন হয়েছে। এই পুরো আন্দোলনের শেষ অংশটা যেটা সবার সামনে ছিল, যেটা সবচেয়ে উত্তপ্ত অবস্থায় ছিল, সেটা হলো 14ই জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত 21 থেকে 22 দিনের সময় এখানে উল্লেখ করার মতো, এবং এটাই এই আন্দোলনের চূড়ান্ত সময়। এই সময়টাকে বিশ্লেষণ করলে, আন্দোলনের এই তুঙ্গ পরিস্থিতিটাকে বিশ্লেষণ করলে আপনি অনেকগুলো জিনিস পাবেন। তো আমরা এখান থেকে অল্প কয়েকটা বিষয়ে চোখে পড়ার মতো এবং খেয়াল করার মতো এটা পেশ করতে পারি, আলোচনায় আনতে পারি। একটা হলো, দেখেন, 14ই জুলাই একটা সংবাদ সম্মেলনে চীন থেকে ফিরে এসে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের সন্তান আর নাতিপুতি এবং মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতি এই প্রসঙ্গটা নিয়ে যখন তাচ্ছিল্যের সঙ্গে কথা বললেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার প্রসঙ্গে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, তার কয়েক ঘন্টা পর থেকেই আন্দোলন একটা নতুন মাত্রা ধারণ করলো। ইতিহাসটা সবার সামনে আছে, কিন্তু খেয়াল করার মতো বিষয় হইল, দ্বিতীয় তৃতীয় দিন থেকে মারধর, অত্যাচার, গোলাগুলি, হত্যা, এই যে পরিস্থিতিটা সরকারি তরফ থেকে শুরু হয়েছিল, আন্দোলনকারীরা তাদের সৃজনশীল আন্দোলন প্রোগ্রাম, অনমনীয়তা এবং একের পর এক ত্যাগ এর যে উদাহরণ পেশ করলো, এটা এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আপনি এক্ষেত্রে আবু সাঈদের কথা উল্লেখ করতে পারেন, রংপুরের এক দিনদার তরুণ। পরবর্তীতে তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার প্রোফাইল, তার সামাজিক জীবন, এগুলো দেখে দেখা গেছে সে তরুণ শিক্ষার্থী, কিন্তু তার ভিতরে দিনই প্রেরণা ছিল, চিন্তা ছিল। সে যে ওই যে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল গুলির সামনে, এরপর থেকে এই আন্দোলনের একটা চরিত্রই দাঁড়িয়ে গেছে ঢাকা শহরে এবং সারা দেশে, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার। দীর্ঘ 15 বছরের রেজিমে পুলিশের গুলি ব্যবহার করা, র্যাবের গুলি ব্যবহার করা, ধাওয়া করা, মিছিল ভেঙে দেওয়া, প্রধান এবং শক্তিশালী অনেক বিরোধী দলগুলোকে, অনেক আন্দোলনকে বন্দুক আর গুলির মুখে দমন করা কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে, এটাতে পারঙ্গম ছিল পতিত স্বৈরাচারী সরকার এবং তার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাদের মধ্যে এটা নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না যে এটা এই আন্দোলন সফল হতে পারে এবং তাদের কোনো খারাপ পরিণতি হতে পারে। কিন্তু ছাত্র জনতার এই যে একটা নিবেদন, গুলি বন্দুক সেখানে হার মেনেছে। সরকারি দলের লোকেরা শেষ পর্যায়ে, আপনি 3, 4, 5 তারিখ, 5 তারিখ তো একদম শেষ দিন, ব্যাপকভাবে শোডাউন করা, একদম ওপেন সশস্ত্র তৎপরতা চালানো, 2 দিন 3 দিন আগে থেকে হুঙ্কার দেওয়া এবং 3 বা 4 তারিখে ব্যাপকভাবে রাস্তায় নামা। ওই দিন অনেক ছাত্র পরবর্তীতেও নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের কিছু লোকও মারা গেছে, কিছু পুলিশও মারা গেছে। এর আগে কয়েকশো ছাত্র এবং সাধারণ জনতা, পথচারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবর এসেছে। এই আন্দোলনের এই যে ত্যাগী অবস্থান ছাত্রদের, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হলো, আপনি দেখবেন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, কয়েকবার একাধিকবার কারফিউ জারি করা হয়েছে, কিন্তু ছাত্ররা তাদের খুব সৃজনশীলতা দিয়ে আন্দোলন অগ্রসর করেছে। আপনি খেয়াল করলে দেখবেন শেষ দিকে হঠাৎ করে সরকার আন্দোলনটা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসার মতো, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার মতো একটা জায়গায় চলে গেল, যখন 6 সমন্বয়ক ডিবি অফিসে বন্দি, তাদের কাছ থেকে একটা ব্রিফ আদায় করলো আন্দোলন প্রত্যাহারের। এর কয়েক ঘন্টার মধ্যেই অন্য আরেকজন সমন্বয়ক আত্মগোপনরত অবস্থায় সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়ে দিল যে না, আমরা আমাদের আন্দোলন চলবে। সরকার হঠাৎ করে বলল শোক দিবস জাতীয়ভাবে, এবং একটা শোকের নোটিশ ইস্যু করলো, শোকের বেশ ধারণ করার ঘোষণা দিল সাবেক সরকার, ফেসিবাদী সরকার।
আন্দোলনকারীরা ফেসবুকেই শুধু জানিয়ে দিল যে আমরা লাল প্রতীক ধারণ করব এবং ফেসবুকের প্রোফাইলটাকে সবাই লাল করে ফেলব। এটা আন্দোলন বা রক্তদানের প্রতিবাদী দৃষ্টান্ত হিসেবে। আমি প্রথমে তাদের এই কর্মসূচিটা দেখে আমার কাছে একটা ধাক্কা লেগেছে যে এইটা কি হবে, এটা তো কোনো অফলাইন বা ময়দানি আন্দোলন হলো না, তাহলে এটার দ্বারা কি ফায়দা হইতে পারে। কিন্তু আপনি আশ্চর্য হয়ে দেখবেন ওই যে প্রোফাইল লাল করা এবং রেড কালার ধারণ করা ফেসবুকে, এটা ওই দিন, এটা আগস্টের শুরুর দিকে হবে বা জুলাইয়ের একদম শেষ দিকে হবে, এটা একটা বিরাট বিপ্লবের ঘটনা ঘটে গেল। দেশে মানুষ খেয়াল করতে শুরু করলো কারা কারা প্রোফাইল লাল করেছে এবং এটা নিউজ হইতে শুরু করলো। যেরকম একজন সাবেক সেনাপ্রধান, উনিও যখন তার প্রোফাইলটাকে লাল করলেন, এটা আলাদা নিউজ হলো গণমাধ্যমে। অনেক বড় বড় ব্যক্তি যাদেরকে মনে করা হয় নাই তারা কোনো পক্ষ নিবে, অন্তত আন্দোলনের পক্ষ নিবে এটা মনে করা হয় নাই, তারা ওই দিন ফেসবুকের প্রোফাইল লাল করে ফেললেন। কারণ বিগত দিনগুলোতে অনেক হত্যাকাণ্ড বাহিনীগুলোর মাধ্যমে, সরকারি দলের গুন্ডাদের মাধ্যমে আন্দোলনকারীদের উপরে হয়েছে। অনেক লাশ গুম হয়েছে, মা বাবা খুঁজে পায় নাই, তারপরে আপনার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম একটা ব্ল্যাকআউট অবস্থার মধ্য দিয়ে যে দেশটা গিয়েছে, মানুষের ভেতরে এত চাপ ছিল এটা নিয়ে যে যখন এই সুযোগটা পেয়েছে সবাই প্রতিবাদ জানিয়েছে। ওই একদিন এত চমৎকার সৃজনশীল কর্মপদ্ধতি ছিল এটা, যেন দেশটা দুই ভাগ হয়ে গেছে। দেখা গেছে ওই দিন সন্ধ্যা বা রাতের দিকে এটা কাউন্ট হইতে শুরু করেছে কোনো কোনো গণমাধ্যমে যে কালো বেজের পরিমাণ খুব কম আর রেড কালারের প্রোফাইল এটার সংখ্যা অনেক বেশি। এটার কারণে একটা বিরাট উদ্দীপনা সঞ্চারিত হয়েছে, অথচ এটা খুব নিরীহ টাইপের অতি সৃজনশীল একটা কর্মপন্থা ছিল। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, 3 তারিখ 4 তারিখে যখন ব্যাপকভাবে মারধর হলো, ছাত্রদের সঙ্গে সংঘাত করলো, সরকারি দলের বিভিন্ন বাহিনীরা নেমে পড়লো, তারা ঢাকার দিকে মার্চ করার প্রোগ্রামটা দেওয়া ছিল তাদের 6 তারিখে। মাঝখানে একদিনের একটা গ্যাপ হয়ে যায়, ওই দিন সরকার কারফিউ ঘোষণা করে দিয়েছে। তারা আগে ঘোষণাও করেছে 6 তারিখে ঢাকা মার্চ টু ঢাকা, কিন্তু হঠাৎ করে দেখলো একদিনের গ্যাপের কারণে আন্দোলন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে এবং সরকারের ধরপাকড়ের পরিমাণ, হত্যাকাণ্ডের পরিমাণ বেড়ে যেতে পারে স্বৈর সরকারের পক্ষ থেকে। তারা এটা একদিন এগিয়ে নিয়ে আসলো, কোনো গ্যাপ রাখলো না এটার মাঝে। এই যে সৃজনশীলতাগুলো, এটা অনেক বড় জিনিস আমার কাছে মনে হয়েছে। এবং নিবেদনগুলো তারা কোনো জায়গায় কোনো ফাঁক দেয় নাই। ডিবি অফিসে 6 জন আটকে গেছে, তাদের কাছ থেকে একটা ব্রিফ, আত্মসমর্পণের ব্রিফ, আন্দোলন বন্ধ করার ব্রিফ নিয়ে নিয়েছে। বাইরে যারা ছিল তারা আন্দোলনের দায়িত্ব নিয়ে নিয়েছে, বিরতি দেয় নাই। মানে আপনি একটা জিনিসকে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত লেংদি করা, যে একটা ভুল বুঝাবুঝির মধ্যে 2-3 দিন চলতেছে দেশ, এরকম হয় নাই। তারা তাদের কাজটাকে কন্টিনিউ করে গিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা তাদের মাথায় এই জিনিসটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহর একটা দয়া ছিল। মানুষ মানে এত দ্রুত রিপ্লেস হওয়া, এত সৃজনশীল কর্মপন্থা গ্রহণ করা, যেটার মধ্য দিয়ে আন্দোলনটা শুধু অগ্রসরী হয়েছে, যে কারণে রেজিম সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে তার পাল্টা পদক্ষেপ ওরা দাঁড় করিয়ে দিয়েছে এবং এটা সফল হয়েছে। এবং সর্বশেষ সময়টা ছিল 5ই আগস্ট। 5ই আগস্টে গণ অভ্যুত্থান সফল হয়েছে এবং সাবেক স্বৈর শাসকদের প্রধান ব্যক্তি দেশ থেকে পালিয়ে চলে গেছে বিমানে পাশের দেশে। এটা বাংলাদেশের ইতিহাসে আর ঘটে না এরকম ঘটনা। এই পুরা ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই আমি আপনাকে এখন বলবো, সেটা হলো আল্লাহ তাআলার দয়া ছিল, রহমত ছিল এই আন্দোলনের প্রতি, আল্লাহর কোনো খাস ফয়সালা ছিল। এই কথাটা আমি কেন বিশেষভাবে বলছি, এই ধরনের তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশে গণ আন্দোলন বাস্তবায়িত হয় কখন, সফল হয় যখন নির্যাতিত হইতে থাকলে এবং জুলুম হইতে থাকলে পরে বাইরের প্রভাবশালী দেশগুলো এখানে একটা বড় ভূমিকা রাখে, অনেক সুপারিশ ব্যক্ত করে এবং রানিং গভর্নমেন্টকে ধমক দিতে থাকে, চাপ তৈরি করতে থাকে। আপনি এটা অনেক দেশেই দেখবেন। বাংলাদেশে আমি অপেক্ষা করেছি জুলাইয়ের 17-18 তারিখের পর থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত 5টা এমবেসি সরকারকে ধমক দিয়ে কোনো কথা বলে নাই, বরং আমাদের ফরেন মিনিস্ট্রি বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে ব্রিফ করতে চেয়েছে সেভাবে পেরেছে। আমরা
তাদের ভেতরে একটা স্বস্তি দেখেছি আমরা বিগত সরকারের পলিসি নির্ধারকদের বক্তব্যে, যে তারা মোটামুটি দুনিয়াকে বুঝিয়ে ফেলতে পেরেছে, তারা তেমন কোনো জুলুম করে নেই। অল্প কিছু গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ এসেছে, আর সামাজিক মাধ্যমে এটা ব্যাপকভাবে ছড়িয়েছে। বাইরের রাষ্ট্রগুলো, যেসব প্রভাবশালী রাষ্ট্রগুলোর দিকে আমাদের দেশের সরকারে থাকা ব্যক্তিরা এবং বাইরের আন্দোলনকারীরা, সরকারের বাইরে থেকে যারা আন্দোলন করে, রাজনীতি করে, উভয়ই তাকিয়ে থাকে, এমন দেশগুলোর মধ্যে 3টা দেশকে আপনি রানিং গভর্নমেন্টকে, ওই সময় যারা ছিল রেজিমের 15 বছরের সরকার, নানা রকম জুলুম হত্যাকাণ্ড যারা অতীতে করে এসেছে, তাদেরকে ধমক দিয়েছে। আপনি এই নজিরটা পাবেন না, বরং কেউ কেউ সাপোর্ট করেছে। এগুলো আপনি নিউজে দেখবেন। এগুলি দেখলে একটা হতাশা আসে বাহ্যিকভাবে, যে বাইরের প্রভাবশালী কূটনীতি দেখা যাচ্ছে না, মিডিয়ার ব্যাপক প্রচারণা দেখা যাচ্ছে না আন্দোলনের পক্ষে। তাহলে এই আন্দোলন সফল হবে কিভাবে? কিন্তু আন্দোলন শান্তিপূর্ণ ছিল, এই অর্থে যে আপনি আন্দোলনকারীরা ব্যাপকভাবে বোমাবাজি করেছে অথবা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এরকম কোনো ছবি নাই, কেউ দেখাইতে পারে নাই, কোনো ফুটেজ নাই। সর্বোচ্চ তাদের হাতে আত্মরক্ষার জন্য লাঠি ছিল, মাথায় পতাকা বাঁধা ছিল। এই লাঠি আর দুর্বল একটা আত্মরক্ষার অস্ত্র নিয়ে, পানির বোতল হাতে, যেন পিপাসায় কাতর হয়ে না পড়ে, এর মধ্যে আহত হয়ে পড়ছিল, তারপরে এগিয়ে যাচ্ছিল, গুলি লাগছিল, গুলিবিদ্ধ মানুষকে নিয়ে একদল হাসপাতালে যাচ্ছে, অন্যরা রাস্তায় এগিয়ে যাচ্ছে। এটা এই 14 তারিখ থেকে নিয়ে আপনি 5ই আগস্ট পর্যন্ত এই চিত্রটা আপনি বারবার পাবেন। একটা এই দিকে শান্তিপূর্ণ লাখ লাখ মানুষ, অপর দিকে পুলিশের গুলি এবং নির্মম গুলি বর্ষণ। এমন অনেক ফুটেজ আছে, কার্নিশে গিয়ে গুলি করে হত্যা করেছে, রাস্তায় হেঁটে যাচ্ছে হত্যা করেছে। তারপরে পুলিশের সাজুয়া যান থেকে অর্ধেক মৃত গুলি করেছিল, মনে করেছে মারা গেছে, অথবা মনে করে নাই, ধাক্কা দিয়ে নোংরা একটা ময়লার বস্তা ফেলার মতো লাশটাকে ফেলে চলে গেছে। এবং ভিডিও ফুটেজে দেখা গেছে যে সে তখনও শ্বাস নিচ্ছে, অর্থাৎ এই লোকটাকে বাঁচানোর চেষ্টা করলে বাঁচানো যেত, হাসপাতালে পৌঁছাতে চেষ্টা করলে। এরকম আপনি অগণিত জিনিস দেখবেন। হেলিকপ্টারের ব্যবহার গুলি করার জন্যে এই ফুটেজগুলো আছে। আর অপরদিকে শান্তিপূর্ণ প্রতিরোধ, সর্বোচ্চ এই ইট পাথর রাস্তায় যেটা ছিল, এটা হয়তো নিক্ষেপ করেছে ছাত্ররা, কিন্তু সবসময় সাহসের একটা দৃষ্টান্ত তারা পেশ করেছে। ওই আবু সাঈদের দৃষ্টান্তটা গোটা দেশে ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেখানে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা পড়ে, তাদের অনেক আরামায়েশের জীবন, কিন্তু ছেলেরা জীবন দিয়ে নেমে পড়েছে এই আন্দোলনে। জেলাগুলোতে, মফস্বলগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, এটা একটা বড় জিনিস। আর আল্লাহ তাআলার দয়া যে বাইরের রাষ্ট্রগুলো ব্যাপক কোনো হস্তক্ষেপ না করা সত্ত্বেও, দেশে বড় কোনো কিছু না হওয়া সত্ত্বেও, আপনি সর্বশেষ সময়টা দেখেন আল্লাহ তাআলা সাফল্য দিয়েছেন। যে পরবর্তীতে নিউজ এসেছে যে যেদিন পতন হয়েছে এবং সরকার পালিয়ে, প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেছে, তার আগের কয়েক ঘন্টায় আর্মি সহ, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর প্রধানদেরকে ডেকে এনে অ্যাকশন নেওয়ার কথা বারবার বলেছে, কিন্তু তারা নিতে রাজি হন নাই। আমি এইভাবে চিন্তা করেছি অনেক সময় পরে যে এই সেনাবাহিনীর সেটআপটা এমন না যে রেজিমের পছন্দনীয় ছিল না, বরং আমি তো বলবো যে শেখ হাসিনার গভর্নমেন্ট যতগুলো আর্মি প্রধান নিয়োগ দিয়েছে, তার মধ্যে সবচেয়ে অনুকূল মনে করা হয়েছে যেই ব্যক্তিটিকে, উনি এখন আর্মি প্রধান বাংলাদেশের। উনার কাছে যেটা প্রত্যাশা করেছে, বাস্তব দৃশ্য দেখে, পরিস্থিতি দেখে তার পক্ষ থেকে এটা বলতে হয়েছে যে এখানে আর গুলি করলে কাজ হবে না, বরং আপনি পদত্যাগ করে চলে যান। এটা হয়তো রেজিমের প্রধানমন্ত্রী এটা আশা করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন, তাদের মাথায় এই বুদ্ধিটা দিয়ে দিচ্ছেন, আর্মি প্রধানদের মাথায়। এমনকি নিউজে তো এটাও এসেছে যে আইজিপি তৎকালীন, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন যে ওরা তো পারছে, মানে ওরা গুলি করে তো মানুষকে ফিরাইতে পারছে, তোমরা পারছো না কেন? অথচ তখন পুলিশ প্রধানও নাকি বলেছে যে এইভাবে আর পারা যাবে না। ছাত্রদের স্বতঃস্ফূর্ততা, নাগরিকদের স্বতঃস্ফূর্ততা, নানামুখী মানুষের অংশগ্রহণ, এমনকি মাদ্রাসার ছাত্ররাও শেষ কয়েকদিন বিরাট ভূমিকা রেখেছে এখানে সম্পৃক্ততার ক্ষেত্রে। অনেক ঝুঁকি নিয়েও তারা যুক্ত হয়েছে, নাগরিকদের বড় অংশ যুক্ত হয়েছে শেষের কয়েকটা দিন। কিন্তু যদি এমন হতো যে আর্মি প্রধান
বিদায়ী প্রধানমন্ত্রীর, পলায়নকারী প্রধানমন্ত্রীর অফারে উনি সম্মত হইতো যে ঠিক আছে আমার বন্দুক জনগণের দিকে থাকবে, তাহলে কি হইতে পারত? কয়েক হাজার লোক মারা যাইতো, তারপরেও রেজিমের পতন হইতো। কিন্তু আল্লাহ তাআলা এদের মাথায় এটা দিয়ে দিছেন সুবুদ্ধি যে আর রক্তপাত করা উচিত না, যে কারণে 5ই আগস্ট ব্যাপকভাবে আন্দোলনের এই সময়টা, পলায়ন পর্যন্ত সময় পর্যন্ত কোনো পতন হয় নাই। এটা একটা বড় জিনিস। এই জন্যে আমার কাছে মনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন, সকল পর্যায়ের ছাত্র জনতা এই বিজয়ের পরে, রেজিমের বিদায়ের পর আল্লাহর যে দয়া এই দেশটার প্রতি, যে অনেক মানুষ আত্মদান করেছেন, কয়েকশো মানুষ, অনেকে তো বলে যে বেসরকারিভাবে এটা হাজারখানেক পার হয়ে যাবে। এমনকি বিদায়ী প্রধানমন্ত্রী পলায়নের পরেও নানা ধরনের আক্রমণাত্মক চোরাগুপ্তা হামলায় পরবর্তী 1-2 দিন আরো বহু মানুষ মারা গিয়েছেন, ওই দিনও মারা গিয়েছেন পুলিশের গুলিতে বিভিন্ন জায়গায়, এগুলো নিউজে এসেছে। কিন্তু তারপরেও আমি বলবো যে উনি ব্যাপক আকারে যে মেসাকারটা করতে চেয়েছিলেন এটা হয় নাই। আল্লাহ দয়া করেছেন, দেশটাকে একটা বড় ধরনের রেজিমের হাত থেকে উদ্ধার করেছেন, শেষ মুহূর্তে অনেক বড় রক্তক্ষয় থেকে রক্ষা করে। আমি এটার প্রতি সংশ্লিষ্ট সকলকে যথাযথ উপায়ে কৃতজ্ঞতা জানাতে বলবো, যেন সামনের দিনগুলোতে দেশটা সুন্দরভাবে পথ চলে এই জায়গাটায়, এবং সবাই যেন নিজের দুর্বলতা, সক্ষমতা, আল্লাহর দয়া এবং অপরের যারা সাধারণ নাগরিক তাদের প্রয়োজনীয়তা, উপযোগিতা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখে। কেউ যেন একটা আত্মম্ভরিতায় ব্যস্ত না হয়, লিপ্ত না হয়, মগ্ন না হয়, ডুবে না যায়, যে কারণে পরে আবার আরেকটা বিপর্যয় আসতে পারে, আবার আরেকটা রেজিম তৈরি হতে পারে, অথবা পরাজিত রেজিম আবার প্রবল শক্তি নিয়ে, অনেক প্রতিশোধ স্পৃহা নিয়ে মানুষকে হত্যা আর খুন করার জন্য আবার ফেরত আসতে না পারে। এই জায়গাটায় সবাই সতর্ক থাকা দরকার।